আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই ডিয়ার অল, আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের লাস্ট ক্লাস এই চ্যাপ্টার ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের আজকে ইনক্লুসিভ হবে ইনশাআল্লাহ। তো আহ, আহ, ইনশাআল্লাহ নেক্সট উইকে আমরা ফোর্থ চ্যাপ্টারে যাব। তো আগেই বলেছিলাম যে আসলে সেকেন্ড চ্যাপ্টার এবং ফোর্থ চ্যাপ্টার খুবই কনসেপচুয়াল। সেই তুলনায় থার্ড চ্যাপ্টারটা, হ্যাঁ, এখানেও বোঝার অনেক কিছু আছে নিঃসন্দেহে। থার্ড চ্যাপ্টারটা শেষ, মানে থার্ড এবং ফোর্থটা অনেক বেশি রিগোরাসলি অনেক কিছু করতে হবে। যাই হোক, তো আমরা ইনশাল্লাহ আজকে শেষ হবে এবং আমরা আমাদের পরবর্তী ক্লাসে ফোর্থ চ্যাপ্টার দেবো। তারপর থার্ড এবং ফোর্থের উপর আমরা একসাথে একটা এক্সাম দিব। হ্যাঁ, তো ঠিক আছে, আসো আমরা শুরু করি। আচ্ছা, গতদিন গতদিন আমার মনে আছে গতদিন প্রশ্ন এসেছিল। তোমরা আমাকে খেয়াল করে দেখবে, আমি যে এইচডব্লিউটা দিয়েছি এটা কাইন্ডলি সবাই দেখো। হ্যাঁ, এখানে অনেক ইম্পর্টেন্ট প্রবলেমগুলো দেওয়া হয়। যেমন ওখানে একটা প্রশ্ন ছিল যে মিশ্র মিশ্র সমাবেশ, হ্যাঁ, কার মিশ্র সমাবেশ? হ্যাঁ, মিশ্র সমাবেশ হচ্ছে তোমার কোষের, হ্যাঁ, কোষের, খেয়াল করো, কোষের মিশ্র সমাবেশ। তো ওইখানে একটা প্রশ্ন এসেছিল যে আই ম্যাক্সের ক্ষেত্রে, হ্যাঁ, সর্বাধিক বিদ্যুতের ক্ষেত্রে কেন তোমার এম আর সমান সমান এম আর, এটা কেন? ঠিক না? তো থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আসলে আমি আগেই বলেছি তোমাদের প্রশ্ন সবসময় অনেক অনেক বড় ব্যাপার, কারণ এটা আমার মাথায় ছিল না। হ্যাঁ, তো পরে মনে হলো যে না, মিশ্র সমাবেশেরটা করানো হয়নি। তো এখন আমি মিশ্র সমাবেশটা দেখাচ্ছি। খেয়াল করে দেখো, আমরা কিন্তু অলরেডি দেখেছিলাম যে সিরিজের কারণে, দেখো, তাই না, সিরিজ সমাবেশ, কোষের সিরিজ সমাবেশ, মনে করে দেখো, কোষের সিরিজ সমাবেশে কারেন্ট সমান সমান কি ছিল মনে পড়ে তোমাদের? দেখো, ওখানে এটা ছিল এম আর, সরি, এম ই আর আর প্লাস এম স্মল আর। হ্যাঁ, আরটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ কোষের। আর তোমার সমান্তরালের জন্য ছিল আই সমান সমান এম ই এম আর প্লাস স্মল আর। ঠিক না? তাহলে মিশ্রের জন্য কি হবে? মিশ্র সমাবেশ এটা কখন? এবং আমরা বলেছিলাম যে এটা খেয়াল করো, এই এই সমাবেশ কখন আমাদের কাজে লাগে মনে পড়ে? কখন আমাদের সিরিজ সমাবেশটা কাজে লাগে? আসলে এই কথাটা কিন্তু কনফিউজ হওয়ার কিছু নাই। তুমি এখন ব্যাপারটা বলতে পারো, স্যার কেন আমি কি মানে আমার ইচ্ছা মতো কানেকশন দিতে পারি না? অবশ্যই দিতে পারো, কিন্তু সাধারণভাবে ওইভাবে তুমি ইচ্ছা মতো তুমি যদি কানেকশন দাও তাহলে তুমি আসলে ম্যাক্সিমাম কারেন্টটা পাবা না। কেন? কারণ যদি, খেয়াল করো, যদি এরকম খেয়াল করো, যদি আর, সরি, এই জিনিসটা খেয়াল করো ভালো করে, যদি না এই এইগুলো একটা দুইটা বা তিনটা দেওয়ার অর্থ কি, তাই না? মানে আর স্মল আর এর থেকে অনেক বড়। যদি এরকম হয় তাহলে এটা দেয়া সুবিধাজনক, এটা দেয়া সুবিধাজনক। আর যদি তোমার এরকম হয়, তাহলে এই কানেকশন দেয়া সুবিধাজনক, এই কানেকশন দেয়া সুবিধাজনক। ঠিক আছে? হ্যাঁ, এখন তুমি যদি আমাকে বলো কেন স্যার আমি আমি যদি আসলে উল্টা পাল্টা করি, সমস্যা কি? কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে তুমি আই অত্যন্ত কম পাবা, আই অত্যন্ত কম পাবা। এবং এখানে আই ম্যাক্সিমাম কারেন্টটা কত দেখো, আই ম্যাক্সিমাম কারেন্ট কত জানো? এই দেখো, এম ই বাই 16 হচ্ছে আর, এবং এখানে আই ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে এম ই বাই আর। ঠিক আছে? তো এটা, সরি, ম্যাক্সিমাম বলা ঠিক না, ম্যাক্সিমাম বলা কথাটা ঠিক না। এখানে আই কে এইভাবে ধরা হয়ে থাকে, এই এই খেয়াল করো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এটা মাথায় রাখো। হ্যাঁ,
যখন কোষের অভ্যন্তরীণ রোধ বাইরের রোধের থেকে অনেক ছোট তখন আমরা কি দিই, সিরিজ সমাবেশ দিই। আর যখন কোষের অভ্যন্তরীণ রোধ বাইরের থেকে অনেক বড় তখন আমরা সমান্তরাল সমাবেশ দিই। আর যখন কিনা কাছাকাছি, যেমন বাইরেরটা 10 কোষেরটা হচ্ছে 5, বাইরেরটা 20 কোষেরটা 10, এমনকি বাইরেরটা 5 কোষেরটা 2, তাহলে কিন্তু দেখো মানে তাহলে কিন্তু ব্যাপারটা বেশি কম হচ্ছে না, আবার খুব বড় হচ্ছে না। সেক্ষেত্রে আমরা মিশ্র সমাবেশ ইউজ করি। এবং আমরা কি করি দেখো, আমরা যে কাজটা করি খুবই সহজ, সেটা হচ্ছে আমি একটু বুঝাই। সেটা হচ্ছে ধরো এই দেখো, এটা হচ্ছে আমাদের আর, হ্যাঁ এটা হচ্ছে আমাদের আর, এবং সেক্ষেত্রে আমরা এই কাজটা করি দেখো, এই তো তো এই দেখো এখানে একটা, এখানে একটা, এখানে, তখন আমরা আসলে এই কাজটা করি। হ্যাঁ আমরা আসলে এই কাজটা করি। তো এখানে আসলে যে কাজটা করি সেটা হচ্ছে অনেকটা এরকম, দেখো খেয়াল করে দেখো। অর্থাৎ এখানে হচ্ছে তোমার n সমান সমান 1, n সমান সমান 2, n সমান সমান 3। হ্যাঁ n মানে কি, প্রত্যেক সারিতে, এক একটা সারিতে টোটাল কতটা ইএমএফ রয়েছে এবং সমান সংখ্যক থাকবে। আলাদা সংখ্যক থাকে সেই সার্কিটটা জটিল, এটা আসলে আমাদের লেভেলের বাইরে, ঠিক আছে। এটা আসলে জটিল বিষয়। ইভেন আসলে তোমরা যখন আসলে অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করবে দেখবে ওইখানেও এই বিষয়গুলো এভাবে থাকবে না, কারণ এটা এত জটিলতা তৈরি করে যে আসলে আলটিমেট সার্কিট অ্যানালাইসিসটা হয় না। তো এটা হচ্ছে, আর এই এগুলো খেয়াল করো। আর একটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার m সমান সমান 1, m সমান সমান 2, m সমান সমান 3। হ্যাঁ তাহলে m কিসের মান বলো, m হচ্ছে সারির মান, আর n হচ্ছে প্রত্যেক সারিতে কোষের কয়টা সংখ্যা আছে, ঠিক না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে তুমি বলো এটা যে কারেন্টটা i, ঠিক না, এটা এদিক দিয়ে যে কারেন্টটা আসলে পাস হবে, ঠিক না, এই কারেন্টটার মান কত, i সমান সমান, i সমান সমান খেয়াল করে দেখো মজার ব্যাপার। তো এই এক একটা সারিতে n সংখ্যক থাকলে তাহলে টোটালটা কত, n e, তাই না। তাহলে এটাও n e, এটাও n e, এটাও n e, এরা আবার প্যারালাল, তাই না। তো প্যারালাল যদি হয় তাহলে n e হবে, তার মানে ওটা n e হবে। আশা করি বুঝতে পেরেছো, কঠিন কিন্তু কিছু না, ঠিক আছে। আমি আরেকবার বলি, দেখো বুঝো, এটা এখানে n সংখ্যক আছে, এক একটা সারিতে n সংখ্যক, তার মানে কি টোটাল ইএমএফ কত, n e। তাহলে এখানেও n e আছে, এখানেও n e আছে, এখানেও n e আছে, ঠিক না। তাহলে আমরা তো পড়েছিলাম যে e e e e সবাই যদি প্যারালাল থাকে তাহলে আলটিমেটলি e হয়, তার মানে আলটিমেটলি n e হবে। তাহলে এটা হচ্ছে তোমার r প্লাস, এবার কি হবে দেখো, এখানে এই এক একটা কি বলো, আভ্যন্তরীণ রোধ, আভ্যন্তরীণ রোধ, এটা আর, এটা আর, এটা আর, তাহলে n r। তাহলে খেয়াল করো n r, তাহলে এটাও n r, এটাও n r, এটাও n r, তার মানে আলটিমেটলি কি হবে 1 বাই n r প্লাস 1 বাই n r প্লাস ডট 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 ডট, ঠিক না, ডট 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 1 বাই n r সমান 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 আমাদের ধরো r প্রাইম, আমরা এটা বের করব। হ্যাঁ আমি এখানে লিখলাম r প্রাইম, তাহলে এখানে হবে n e r প্লাস r প্রাইম কত দেখো, টোটাল কয়টা n r আছে, m সংখ্যক n r আছে, ঠিক না। এই যে যদি দুটো সারি থাকে তো টোটাল 1 বাই n r প্লাস 1 বাই n r, যদি তিনটা থাকে 1 বাই n r, 1 বাই n r প্লাস 1 বাই n r, যদি n সংখ্যক থাকে তাহলে কি হবে m বাই n r, ঠিক না, সমান সমান 1 বাই r প্রাইম। তাহলে r প্রাইম সমান সমান কত, m বাই m r, দেখো r প্রাইম সমান সমান n বাই m r, এটা আমি এবার লিখলাম n বাই m r, ঠিক আছে। তাহলে সমান সমান তুমি যদি এটাকে ইয়ে করো তুমি আলটিমেটলি এই জিনিস পাবা m n e, m n e এটা হচ্ছে পাবা m r প্লাস n r। নাও তোলো, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। কোনো প্রশ্ন থাকলে করতে পারো, এটুকু তুলে নাও।
দেখি কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, আগের ক্লাসের লাস্টে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের এইচডব্লিউ দেওয়া ছিল, আমার মনে আছে, ওটা আমি পড়াবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আশা করি তোলা হয়েছে। আচ্ছা, রেডি? আচ্ছা, আচ্ছা ওইটার অ্যানসার কি হবে দেখি। হ্যাঁ, চেক করে বলছি। আচ্ছা, আশা করি এটা তোলা হয়েছে, ঠিক আছে। রেডি? আচ্ছা, এবার সবাই ইন্টারেস্টিং জিনিসটা দেখো, ঠিক না? সেটা হচ্ছে আমরা কিন্তু অলরেডি পড়ে এসেছি যে যখন বাইরের রোধের মান অনেক বড় হয় অভ্যন্তরীণ রোধের থেকে, তখন কি করতে হয়, অর্থাৎ বেশি কারেন্ট পেতে হলে, তার মানে আসলে একটা লেভেল ম্যাক্সিমাম কারেন্ট পেতে হলে, আর যখন ছোট হয় তখন কি করতে হয়। এখন এটা হচ্ছে মানে মিক্সিং, হ্যাঁ, এটা এম আই এক্স মিক্সিং, এম এ এক্স না, এম আই এক্স মিক্সিং। এটা সমান সমান কি, এম এম ই, তাহলে এম আর প্লাস এম আর, ঠিক না? এখন আমরা একটু মানে আমরা একটা ছোট্ট একটা চেক করি। ধরো কথার কথা ধরি যে আর এর মান 0.2 ওহম, ঠিক আছে, আর এর মান 0.2 ওহম, 0.2 ওহম, আর বড় হাতের মান ধরো 10 ওহম, 10 ওহম। তার মানে বোঝা যাচ্ছে এটা বেশ বড় সরই আছে, অনেক বড়। এটা প্রায় খেয়াল করে দেখো 100 ভাগের 50 ভাগের 1 ভাগ, অর্থাৎ যথেষ্ট ছোট। এখন এই ক্ষেত্রে আমার কথাটা বুঝো, এই ক্ষেত্রে তুমি কি করবা, ঠিক না? তো ব্যাপারটা একটা এরকম যে ধরো আমি যদি জিনিসটাকে এভাবে নিই যে আসলে এম আর সমান সমান এন আর, আমি যদি ধরো একটা ইকুয়েশন দাঁড় করাই, কেন বিজ্ঞানীরা এই সার্কিটটা নিয়ে অসংখ্যবার এক্সপেরিমেন্ট করেছেন, তো তারা জিনিসটা চেক করেছেন যে যদি এই ইকুয়েশনটা আমরা এভাবে ধরে আগাই তাহলে কি হবে দেখো। তুমি এটার সাথে এটা মিলাও, ধরো এর সাথে তুমি যদি এটা রিলেট করতে চাও তাহলে কিভাবে রিলেট করবা? রিলেট করবো এভাবে, এটা 10 গুণ এটা 0.2, তাই না? 0.2, তাহলে আমি দুটোকে একসাথে করতে চাই, তাহলে কিভাবে একসাথে করব? আচ্ছা ঠিক আছে, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে অনেকটা এরকম যে ধরো একে 50টা লাগবে আর একে একটা লাগবে, বুঝো কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা। তার মানে দেখো এটার মানে কি, এটার মানে হচ্ছে আসলে এই জিনিস যে তোমার এখানে একটা সার্কিট লাগবে আর আর সমান সমান 10 ওহম, ঠিক না? এবং এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা ডট 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 ডট, এভাবে কয়টা? 50টা, 50টা তোমাকে সাজাতে হবে। আচ্ছা এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে আসলে সত্যিকার অর্থে এই ইকুয়েশনটা আসলে আমাদেরকে কাজে দিল। কেন? কারণ এই ইকুয়েশনটা বললো শোন ভাই, তোর যদি আসলে এটা অনেক বড় হয় তাহলে ওই খেয়াল করে দেখ তোকে আসলে সিরিজে বসাতে হবে। দেখো তার মানে সিরিজের জন্য আসলে এটা সত্যি, এটা কিন্তু আমরা সত্যি হিসেবে পাই। হ্যাঁ, সিরিজের জন্য হলে আমি যখন সিরিজে অ্যাপ্লাই করে দেখলাম, আমি যখন আর এর মানটা যখন স্মল আর এর থেকে অনেক ছোট তখন আমি অ্যাপ্লাই করে দেখলাম এটা সিরিজ কম্বিনেশনের কথা আমাদেরকে বলছে, ঠিক না? এখন যদি উল্টো হয়,
আবার যদি এম আর সমান সমান এন আর হয়, এবার ধরো আর সমান সমান 0.2 ওহম আর আর সমান সমান 10 ওহম, তাহলে কি হবে? তাহলে কিন্তু আবার উল্টে যাবে। তাহলে যেটা হবে এবার এটাই হবে 50 গুণ 0.2 আর এটাই হবে 1 ইনটু 10। এবার একটা মজার জিনিস দেখো, এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে যে সত্যিকার অর্থে যে এইখান এই দেখো এইখানে যে রোধটা আছে, ঠিক না, এই এই জায়গাটায় যে রোধটা থাকবে, মানে খেয়াল করে দেখো যে আলটিমেটলি আমার আসলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার সোজা কথা আমার এমন একটা কম্বিনেশন দরকার যেখানে আসলে মানে আমি যতগুলা কৌশি ব্যবহার করি না কেন আলটিমেটলি সেটা 10 ওহম মান দেবে। এটা কিভাবে সম্ভব, ঠিক না? দেখো এটা তখন আসলে আলটিমেটলি আমাদেরকে এই জিনিসটা বলে যে আসলে এটা এইভাবে সম্ভব, ঠিক না? তার মানে এটা আমাদেরকে প্যারালালের কথা বলছে। ঠিক একই ভাবে এটা কিন্তু এক্সপেরিমেন্টাল অবজারভেশন, এটা কিন্তু ম্যাথমেটিক্যাল, নট অনলি শুধু ম্যাথমেটিক্যাল অবজারভেশন, ব্যাপারটা তা না। বিজ্ঞানীরা সায়েন্টিস্টরা চেক করে দেখলেন যে আসলে মিশ্রের ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয় যে যখন কিনা এরকম হয় এই ফর্মুলাটা মেনে চলে এম আর সমান সমান এন আর, তখনই আসলে আমরা সর্বাধিক সত্যিকার অর্থে আমরা কারেন্টটা পাই। এই জন্য এটা হচ্ছে কন্ডিশন যে এম আর সমান সমান এন আর হয়। হ্যাঁ, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এই জন্যই দিয়ে গতদিন যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে অ্যানসার হচ্ছে এটা। আশা করি বুঝতে পেরেছি। অর্থাৎ কথার কথা যে তোমার কাছে আলটিমেটলি 2 ওহম একটা আছে, 5 ওহম একটা আছে, এই সমস্ত ক্ষেত্রে মিশ্রটা কোন কাজে দিবে। আশা করি ক্লিয়ার। এবার আমরা সেদিন যে সাবমিটটা দিয়েছিলাম ওখানে চলে গেছি। কোনো প্রশ্ন থাকলে আমরা আলোচনা করি। আচ্ছা খেয়াল করো, রেডি? আচ্ছা মাই ডিয়ার, আমাকে একটা ফেভার করো। এই কমেন্টে মানে আমাদের যে লাইভটা হচ্ছে, হ্যাঁ, লাইভ ক্লাসের কমেন্টে ওই গত দিনের ছবিটা কেউ একটু দিতে পারবা? গত দিনের সার্কিটে, লাস্টের সার্কিটের ছবিটা একটু পেয়ে দিতে পারবা গত দিনের, অথবা গ্রুপে, আমাদের গ্রুপের পেজে দিতে পারবা? কারণ আমার মেসেঞ্জারটা দিয়ে ভিডিও হচ্ছে, হ্যাঁ, মেসেঞ্জার যে এখানে আমার কাছে এই মুহূর্তে মেসেঞ্জারটা নেই। হয় গ্রুপে একটু দাও অথবা এখানে একটু দাও। ততক্ষণে আরেকটা সার্কিট অ্যানালাইসিস করো, এটাও সহজ।
সবগুলা 2 ওহম, হ্যাঁ। আর এইটা 4 ওহম, এটা 4 ওহম, এটা 4 ওহম, এটাও 4 ওহম। ওনা সরি এটা এটা দেখো, এটা 2, এটা 2, এটা 2, এটা 2, এটা 2, এটা 2, এইটা 4। এ এবং বি এর মাঝখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করো। আর ওই ছবিটা একটু কেউ একটু দাও, ভাই গ্রুপে দাও, না এখানে দাও, এখানে না দিয়ে গেলে গ্রুপে দাও। না, মেসেঞ্জারে কোশ্চেনটা সেন্ড করলে হবে না, মেসেঞ্জারটা আমার কাছে আমার অ্যাক্সেস নাই এই মুহূর্তে। এটা গ্রুপে দাও, গ্রুপে দাও। আর এটা করো। তৌসিফ, তুমি বললা যে স্যার প্যারালেলটা আরেকবার বলবেন স্যার? ও, আমি বলতে যাচ্ছি আগেরটায়। হ্যাঁ, কেন বলবো, অবশ্যই বলবো। মানে আমি আসলে যে কথাটা বলতে চাচ্ছি আইডিয়া, সেটা হচ্ছে এই যে মানে মানে এই দেখো, খেয়াল করো, এম আর সমান সমান এম আর, এটা ইকুয়েশন না? এটা ইকুয়েশন না? আচ্ছা, তো এই কথাটা আসলে তোমার মানেটা কি দাঁড়ায়? যে ধরো এটা কথার কথা, এটা ধরো এই আপটা, আমি বললাম যে এই আপটা একটু বড়, আমি কোনো ফর্মুলা দিয়ে বোঝাই যে ধরো কথার কথা এটা 5, এই আপটা 5, আর এই আপটা 0.2, 0.2, ঠিক আছে? আচ্ছা, 10 ধরেছিলাম, 10 দিয়ে দিই, এটা 10, তাহলে এটা কি n এর মান 1, ঠিক? আর n এর মান কত? n এর মান কত? n এর মানটা কত বুঝো কিন্তু, n এর মান কিন্তু, এর মানে কিন্তু m সংখ্যক r না, এর মানে m টা সারি, আর এক এক সারিতে n সংখ্যক থাকে, আমার কথাটা বুঝো কিন্তু। এর মানে হচ্ছে, ভালো করে দেখো, এর মানে হচ্ছে 50টা সারি, আর এক এক সারিতে একটা করে থাকবে। তার মানে কি ব্যাপারটা এরকম হলো না? এভাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এভাবে m 50টা সারি হবে, এক এক সারিতে একটা থাকবে, তার মানে প্যারালাল হলো না? এটাই বলতে চেয়েছি। আচ্ছা, হ্যাঁ, আমি ওটা দেখছি। তার আগে সময় বলো, এটা কত হবে? এটা কত হবে? হ্যাঁ নাফি, থ্যাংক ইউ, পেয়েছি। আর ওইটা ছিল আমাদের ই এই 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 এটা কি এই 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 এটা 5 5 5 5 5। থ্যাংক ইউ, পেয়েছি। হ্যাঁ, ঠিক আছে, তো না এরকমই তো ছিল, মনে থাকে না অনেক কিছু, বয়স হয়েছে তো। হ্যাঁ, 5 5 5 5। আচ্ছা, এটা কত হবে কেউ বলতে পারবা? আচ্ছা দেখি, আসো দেখো, খুব সহজ। কি করবা? আশা করি এই প্যারালালের ব্যাপারটা তো সিফ ক্লিয়ার, হ্যাঁ? আচ্ছা দেখো, এবার খেয়াল করো আমি কি বলছি, বুঝো। এখানে কাজটা খুব সহজ, তুমি এটাকে এভাবে রাখবা, তুমি এই পাশ থেকে, তুমি যে কোনো এক পাশ থেকে, এখন এ বি যেহেতু এখানে, তুমি এখানে সলভ করতে করতে আসবা। দেখো, এই দেখো, এটা এই পয়েন্টটাকে প্রথমে সলভ করো, এই এ আর এ সিরিজে এই দুটো পয়েন্টের
বেসিসে যদি নাও তাহলে 2 আর 2 4, এই 4 আর 4 প্যারালাল, তার মানে আলটিমেটলি কত 2। আবার দেখো 2 আর 2 4, 4 আর 4 প্যারালাল, আলটিমেটলি 2। আবার দেখো 2 আর 2 4, 4 আর 4 প্যারালাল, আলটিমেটলি 2। ক্লিয়ার? আলটিমেটলি 2। ঠিক আছে, তার মানে আলটিমেটলি আমি কি পেলাম জানো? দেখো আলটিমেটলি অ্যানালাইসিস করতে করতে আমি এই জিনিসটা পেলাম, এটাও 2, এটাও 2, এটাও 2। ঠিক না? তাহলে ফাইনালি কত বলো? তাহলে এখন আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এটা আর এটা, তাই না? তাহলে 4 4 আর 2, তার মানে 1/4 প্লাস 1/2, ঠিক না? সমান সমান কত বলো? 4, 1 প্লাস 3, তার মানে আলটিমেটলি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 4/3 ওহম। হ্যাঁ, এটা বইয়ের ভর্তি পরীক্ষায় আসছিল। 4/3 ওহম, সহজ, কঠিন কিছু না। হ্যাঁ, ভেরি গুড, 4/3 ওহম। আচ্ছা, আর এই প্রশ্নটা কোথায় ছিল জানো? আইআইটি এক্সামে আসছিল। আইআইটি মানে হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, মানে এদের কিন্তু একটা সুখ্যাতি আছে, এদের ভর্তি পরীক্ষা সারা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সামস। ওকে, এবং তোমরা কিন্তু চাইলে আইআইটি এক্সামে অংশগ্রহণ করতে পারো। ঠিক আছে, ওদের যে আসলে যে এক্সামটা হয় সেটা হচ্ছে জেই অ্যাডভান্সড। ইনশাআল্লাহ আমরা তোমাদের কোর্সের শেষের দিকে আমি তোমাদেরকে সবাইকে একটা ওয়ার্কশিট দেব, that will be consisting of the problems from JEE Advanced ইনশাআল্লাহ। আচ্ছা, এটা কি হবে বলতে পারবা? আচ্ছা, আমার মনে হয় নাফি বলেছিল যে যে স্যার এটা কিন্তু উইটস্টোন ব্রিজের মতো লাগে, আসলে কিন্তু ব্যাপারটা তাই। সবাই একটু দেখো, হেই নাফিস, তুমি এটা কি কও? হ্যাঁ, আইআইটি এক্সামের জন্য কলেজ পাস করা লাগবে? হ্যাঁ লাগবেই তো। ওই আমি যখন ছোট ছিলাম তোমাদের মনে গল্পটা করেছি, বুঝছো তো? আমাদের বাসায় ঘি বিক্রি করতে আসতেন আমাদের এক মানে বুড়ো দাদু, তাকে আমার খুব ভালো লাগতো, মানে খুব ড্যাশিং মনে হতো। কারণ আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আঙ্কেল আপনি কতদূর পড়াশোনা করছেন? সে বলে আমি ম্যাট্রিক ফেল আইএ পাস। তো এটা আমাকে হেভি, ইট ওয়াজ সো ফ্যাসিনেটিং, মানে ম্যাট্রিক ফেল আইএ পাস, হারিয়ে গেল, এটা না জানি কি। তবে আমি আমার আব্বাকে গিয়ে বুঝতাম যে উনি ম্যাট্রিক ফেল আইএ পাস, তুমি কি করছো? হ্যাঁ, মাস্টার্স পাস করে বসে আছো তো গাধা, ম্যাট্রিক ফেল করে কোনদিন আইএ পাস করে দেয়, সেদিন আমার ক্লিয়ার হলো। তো যাই হোক, তোমার এটা শুনে আজকে ঘটনা মনে পড়ে গেল। আচ্ছা, আসল ব্যাপারটা এখানে দেখি, এখানে খেয়াল করে দেখো, এখানে ঘটনা কি বুঝো কিন্তু সবাই। দেখো, ট্রুলি স্পিকিং এই সার্কিট আসলে কিছুই না, এটা একটা উইটস্টোন ব্রিজ সার্কিট, অ্যাবসলিউটলি নো ডাউট। দ্যাটস ওয়াই there will be no current through these points. Clear? এই পয়েন্টটা দিয়ে আসলে কোনো কারেন্ট পাস হবে না, as if this is a galvanometer, ঠিক না? এই কারণে আলটিমেটলি কি হলো দেখো, খুব সহজ। তার মানে এ আর এ সিরিজে, এ আর এ সিরিজে এই দুটো আবার প্যারালাল, এবং এটার উত্তর হচ্ছে 5 ওহম। ভেরি গুড, এটার উত্তর হচ্ছে 5 ওহম। হ্যাঁ, এই নাফিস তুমি কি বললা? স্যার ডিসি এক্সামিং পারি না, আমার আইআইটি। শোনো, এই কথাটা বলবা না,
তুমি বেশি বুদ্ধিমান নাকি একটা হাতি বেশি বুদ্ধিমান বলতে পারবা? অবশ্যই তুমি অনেক বুদ্ধিমান, কিন্তু হাতি সার্কাস খেলা দেখাতে পারে, তুমি পারবা, বিকজ দ্যাট এলিফ্যান্ট ইজ স্পেশালি ট্রেন্ড। তো তাদের যে ক্যাপাসিটি আল্লাহ দিয়েছেন, তারপরও তাদেরকে ট্রেনিং দিতে তারা সার্কাস খেলা দেখাতে পারে। তার মানে আমরা যদি আসলে ট্রেন্ড আপ করি, আমরা আইআইটি কেন সব ভাঙচুর করে ফেলতে পারবো না। আবার এমআইটি বলো না, এমআইটিতে আবার এসব পরীক্ষা হয় না। এটা আবার আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, ইনশাআল্লাহ এটা অন্য কোনো দিন বলবো। আসলে ট্রুলি স্পিকিং যে আসলে মানে আমেরিকার ইউনিভার্সিটিগুলো কিন্তু শুধুমাত্র রেজাল্ট দেখে না, মানে ওখানে ইন্টারেস্টিং কিছু বিষয় আছে। হ্যাঁ, ওদের একটা পরীক্ষা হয় এসএটি স্যাট, পৃথিবীর সব থেকে কঠিনতম ইংরেজি পরীক্ষা। তো there is no guarantee that if you get 1600 out of 1600 you get a chance into MIT. There is no guarantee. আমি নিজে দেখছি যে একজন আমাদের সময় 2400 ছিল, একজন 1700 পেয়ে MIT তে চান্স পেয়েছে, কিন্তু একজন আমার আমার খুব ক্লোজ একটা ছোট ভাই ছিল, আমাদের 1 ইয়ার সিনিয়র জুনিয়র, ও 2400 আউট অফ 2400 পেয়েছিল, ও MIT তে নাই। সো এখানে কিছু মজার ব্যাপার আছে। হ্যাঁ, তোমার প্যাশন থাকা লাগবে, ওর প্যাশনটা দেখো। যাই হোক, এই জন্য আমি সবসময় বলি যে অলিম্পিয়াড গুলোতে অংশগ্রহণ করবা, কারণ অলিম্পিয়াড গুলো অনেক কাজে দেয়। হ্যাঁ, ইফ ইউ হ্যাভ সার্টিফিকেট, হ্যাঁ, in math Olympiad or physics Olympiad or biology Olympiad, you easily get chance into the very good universities, no doubt. Even খুব বিখ্যাত একটা ইউনিভার্সিটি হচ্ছে সিঙ্গাপুরের the National University of Singapore, ওরা কিন্তু অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে if you have any kind of medal in any kind of international Olympiads, they will take you very easily. Okay. যাই হোক, সুতরাং নিজের উপর কখনো হতাশ হবে না। It's only because we are not trained up or we do not train ourselves. That's why এটা আমাদের কাছে কঠিন মনে হতে, বাট সবসময় মনে রাখবা যদি তোমাকে ট্রেন আপ করা হয় তুমি যে কোনো কিছু করতে পারো। যাই হোক, তৌসিফ তুমি যেটা বলছিলা এই সার্কিটের কিছু রোধ রিজিওনাল থাকলে কি হবে স্যার? আচ্ছা তৌসিফ, হ্যাঁ তুমি একটা ভালো প্রশ্ন করছো যে সত্যিকার অর্থে তোমাকে ওইখানে দেখতে হবে যে আসলে সত্যিকার অর্থে এখানে ব্যাপারটা কি। ব্যাপারটা খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এরকম যে এটা আসলে কি, তাহলে কি কোডটা বলতে পারবা? এটা যদি কি হয় কি কোডটা বলতে পারবা? মনে রাখবা যারা সিরিজে থাকে ওই দেখো, খেয়াল করে দেখো, এটা পি এটা কিউ, ঠিক আছে? তো সিরিজ থাকে পি কিউ, তাহলে এটা পি হলে এটা কিউ ধরতে পারো, বা এটা পি এটা কিউ, সমস্যা না, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে এটা আর এটা এস। তোমাকে খালি চেক করতে হবে যদি এটা 10 হতো, এটা 10 হতো, এটা 10 হতো, এটা 10 হতো, তাও 5 দিয়ে যেত না, ঠিক না? ইভেন তুমি যদি এটা 5 দিতা, এটা 10 দিতা, এটা 20 দিতা, এটা 40 দিতা, তাও হতো না, তাও এদিকে যেত না। তুমি খালি পি বাই কিউ বাই আর বাই এস সাধারণত মানে জটিল করতে করতে আবার এত জটিল করে ফেলে না যে ছেলেমেয়েরা পারবে না। আশা করি ব্যাপারগুলো বুঝছো। হ্যাঁ, ইনশাআল্লাহ তোমরা পারবা, যে কোনো সার্কিট আসলে ইনশাআল্লাহ পারবা, কারণ আমরা অনেক চ্যালেঞ্জিং প্রবলেম সলভ করে ফেলছি অলরেডি। আচ্ছা যাই হোক, so hopefully you all have understood these points clearly. So now let's start the finishing touch. Okay. বুঝে দিলাম। আচ্ছা, এখন যে আলোচনা আছে খুবই সহজ আলোচনা, সেটা কিছু না, শান্টের ব্যবহার। শান্টের ব্যবহার, শান্ট দেখো এস এইচ ইউ এন টি, শান্ট, ঠিক না? শান্ট দেখবা, শান্টের ব্যাপারটা কি জানো? শান্টের ব্যাপারটা খুব সহজ। শান্ট কি? সোজা কথা, গ্যালভানোমিটারকে যাতে সহজে নষ্ট না হয়ে যায় এই জন্য, ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিই, ধরো কথা কথা এটা আমাদের একটা সার্কিট, ধরো এটা একটা গ্যালভানোমিটার, হ্যাঁ এটা একটা গ্যালভানোমিটার, এটা আমাদের একটা সার্কিট এই, ঠিক না? তো গ্যালভানোমিটার একটা কি, একটা যন্ত্র। এখন এর একটা রেজিস্ট্যান্স আছে, এর একটা ক্যাপাসিটি আছে, এর বেশি কারেন্ট চলে গেলে ও পড়ে যাবে, ও পারবে না ট্যাকেল করতে, পুড়ে যাবে। এই জন্য এই প্যারালালি একটা কি ইউজ করা হয় বলো, ঠিক না? এর প্যারালালি একটা অল্প রোধের, অল্প রোধ যেটাকে আমি যদি বলি এস, এটা এস, এটা জি, তাহলে এই কারেন্টটা আসবে আই, এটা আসবে আই, এই পার্ট দিয়ে বেরোবে আইএস, এই পার্ট দিয়ে ঢুকবে
আইজি কথা কথা বা আই ক্যাপিটাল জি দিলাম সমস্যা নাই ক্যাপিটাল জি ঠিক না কেন কারণ ও ও ও হচ্ছে কম মানের রোধ সমান্তরালে থাকবে গ্যালভানোমিটারে সো দ্যাট এখানে আই বেশি হলে ওই বেশিরভাগ এস দিয়ে চলে যাবে জি দিয়ে কম ভাগ যাবে আলটিমেটলি জিটা টিকে থাকবে আমি বুঝতে পারলাম দেখবা আমরা মাঝে মাঝে একটা কথা বলি না বন্ধুদেরকে বলি তোকে আমি শান্টিং দিব এই কথাটা শুনছো শান্টিং খাবি বেটা হ্যাঁ আমরা একটা কথা বলি না তুই স্যারের কাছে শান্টিং খাবি বা বাসায় যা আজকে তো বাপ তোকে পেদানি দিবে বা শান্টিং দিবে তো মজার ব্যাপার হচ্ছে এই কথাটা কিন্তু আসলে ফিজিক্স থেকে আসছে যদিও না বুঝে আমরা ইউজ করি মানে কি সব ঝাড় তুই খাবি সব ঝাড় শান্টটা খায় মানে সব বিদ্যুৎটা আসলে শান্টের মধ্য দিয়ে বেশিরভাগ বিদ্যুৎ শান্টের মধ্য দিয়ে পাস হয় মানে মূল প্যাদানিটা শান্টের মধ্য দিয়ে যায় এই জন্য আমি মজা করে বললাম হ্যাঁ ঠিক আছে তো দেখো এখন ব্যাপারটা কি খুব সহজ এবং আমার মনে হয় তোমরা অলরেডি এই ব্যাপারগুলো জানো যেমন দেখো কথার কথা এই এখানে যদি একটা রোধ থাকে R1 এখানে যদি একটা রোধ থাকে R2 ঠিক না R2 তাহলে এই কারেন্ট E তাহলে এটা যদি I হয় তাহলে এটা যদি হয় I1 এটা যদি হয় I2 তোমরা কিন্তু এটা জানো I1 সমান সমান কত বলো I1 সমান কিন্তু R2 R1 R2 I ঠিক না আবার I2 সমান সমান কত R1 R1 R2 সমান সমান I ঠিক না ইভেন যদি R1 থাকে R2 থাকে R3 থাকে তাও তুমি কিন্তু বের করতে পারবা কোনো ব্যাপার না সেক্ষেত্রে ধরো I3 সমান সমান কত খুব সহজ এটা I এটা হচ্ছে R2 R1 এখানে হচ্ছে R1 R2 R3 এটা একটা ফর্মুলা আমার ধারণা তোমরা এগুলো এসএস থেকেই জানো এগুলো সহজ ঠিক একই ভাবে আমি এখানেও ইজিলি বের করতে পারি যে আসলে কথার কথা যে আসলে গ্যালভানোমিটার যে কারেন্টটা যাবে আইজি সমান সমান কত এস এস প্লাস জি ইনটু আই ঠিক আছে আবার অতএব এখান থেকে কি লেখা যায় আই সমান সমান কি দেখো আই সমান সমান হচ্ছে এস জি প্লাস এস বাই এস ইনটু আই জি এই এটাকে কি বলে জানো এটাকে বলে শান্টের গুণক এটার নাম কি বলো শান্টের গুণক শান্টের গুণক সোজা কথা গ্যালভানোমিটারের প্রবাহকে যে রাশি দ্বারা গুণ করলে মোট প্রবাহ পাওয়া যায় সেটাই আসলে শান্টের গুণক হ্যাঁ সাদমান হ্যাঁ মাঝখানে একটা কাউন্ট হবে এন্ড দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট ওকে সো ইনশাআল্লাহ এমন কিছু আসবে না যেটা হবে না ক্লিয়ার ইভেন ইউনিভার্সিটি লেভেলেও কেউ তোমরা চেক করো যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করবা ইভেন সেখানেও কিন্তু কিছু বাধ্যবাধকতা থাকে না হলে আদারওয়াইজ দ্য সার্কিট ইজ সো ডিফিকাল্ট ইটস কমপ্লিটলি ইম্পসিবল টু সলভ নাও এটা সুন্দর করে তোলো খুবই সহজ কনসেপ্টটা খুবই ইজি
প্রবলেম সলভ করি। বুঝে দিলাম না? ঠিক আছে, এই এই এখন যে প্রশ্নটা দিব এটা অনেক জায়গায় এসেছে। হ্যাঁ, এটা ঢাকা বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, রুয়েটের ভর্তি পরীক্ষা আসছে, কুয়েটের ভর্তি পরীক্ষা আসছে, বহু জায়গায় আসছে। খুব সহজ, পড়লে বুঝতে পারবা। প্রবলেম 1 দেখো, 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটার, 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটার, একটি গ্যালভানোমিটার 10 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ নিরাপদে গ্রহণ করতে পারে। বুঝো কিন্তু, ঠিক না? তার মানে ও নিরাপদে 10 মিলি অ্যাম্পিয়ার বেশি পারে না। এখন 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপার জন্য কত রোধের একটি শান্টের দরকার হবে? 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপার জন্য কত রোধের একটি শান্টের দরকার হবে? আচ্ছা, তোমাদেরকে আমি এখানে জিনিস ক্লিয়ার করি। মানে এখানে একটা জিনিস বুঝতে হবে, মানে অর্থাৎ ওই গ্যালভানোমিটার, সত্যিকার অর্থে ওই গ্যালভানোমিটার কিন্তু আসলে 10 মিলি অ্যাম্পিয়ারের বেশি তড়িৎ প্রবাহ মাপতে পারে না। মাইডিয়ার, ভালো ঠান্ডা মাথায় বুঝো, কথাটা বুঝতে হবে। 10 মিলি অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহ নিরাপদে গ্রহণ করতে পারে, আসলে এর মানে কি জানো? ও 10 মিলি অ্যাম্পিয়ারই সর্বোচ্চ মাপতে পারে। এখন বাই চান্স যদি 10 অ্যাম্পিয়ার ঢুকে যায়, মেন লাইন যদি 10 অ্যাম্পিয়ার হয়, ও তো আসলে 10 অ্যাম্পিয়ার মাপতে পারবে না। এই জন্য আসলে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপার জন্য, এই কথাটার আসলে মানে কি জানো? এক্স্যাক্টলি মাপা না, এক্স্যাক্টলি মাপা না, বরং এখানে যাতে যন্ত্রটা নষ্ট না হয়, হ্যাঁ, এখানে যাতে যন্ত্রটি নষ্ট না হয় সেটি ফ্যাক্ট। ঠিক আছে, এই জিনিসটা অনেক সময় আমরা বুঝতে পারি না, এটা কিন্তু ফ্যাক্ট। মানে যন্ত্রটা নষ্ট হতে দিচ্ছে, আসলে প্রশ্নটা এভাবে করা হচ্ছিল 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ আসলে কত মানের স্রোত ব্যবহার করতে হবে যাতে আলটিমেটলি গ্যালভানোমিটারটি নষ্ট না হয়। না, বলো। আচ্ছা সাদমান, তুমি মাইডিয়া তুমি জিজ্ঞাসা করেছো স্যার, শান্ট কি ফিউজের মতো? না, শান্ট ফিউজের মতো না, কারণ ফিউজ ডিসকানেক্টেড হয়ে যায়, শান্ট কিন্তু ডিসকানেক্টেড হয় না। শান্টের মধ্য দিয়ে বেশিরভাগ কারেন্ট পাস হয়ে যায়, বাট ফিউজ ইজ সামথিং ডিফারেন্ট। ফিউজ হচ্ছে সোজা কথা, ফিউজ হচ্ছে শান্ট ইউজ করা হয় সার্কিট ব্রেক করার জন্য না, সার্কিট দিয়ে বেশিরভাগ কারেন্ট যাতে শান্টের মধ্যে দিয়ে যায়। আর ফিউজ কি জানো? ফিউজ হচ্ছে কথা কথা তোমার বাসায় টেলিভিশন আছে, এখন টেলিভিশনের ওই লাইনে এমন গলনাঙ্কের একটা তার ইউজ করা হয় যেটা আসলে ওর বেশি কারেন্ট হলে ওই তার ছিঁড়ে যাবে বলে আলটিমেটলি ওই কারেন্টটা টেলিভিশনে পৌঁছাবে না। একটু ডিফারেন্ট। শান্ট মানে দ্যাট ইজ বাইপাস, আর ফিউজ মানে দ্যাট ইজ কাট আউট। ক্লিয়ার? করো, এটা কি হবে বলো?
জায়গায় আসলে এটা খুবই সহজ, এতে কোনো সন্দেহ নাই। দেখো ফর্মুলা কি খুবই সহজ। সো IG সমান সমান S প্লাস G প্লাস S বাই, আমাদের S এর মানটা বের করতে পারার কিছু না, ঠিক না? এটা কিভাবে বের করতে পারবো? IG G S for রাইট 0.1, খুবই সহজ। আশা করি ক্লিয়ার, অত্যন্ত সহজ। হ্যাঁ, আচ্ছা তো মুছে দিলাম। হ্যাঁ, আর তোমরা দেখবা যে আসলে প্র্যাকটিক্যালি তোমরা এগুলো অলরেডি হয়তো পড়েছো, তোমরা হয়তো সামনে পড়বা যে মিটার ব্রিজ বা তোমার রোড বক্স বা পোস্ট অফিস বক্স, এগুলো এক এক আসলে দিস ইজ অ্যাকচুয়ালি নাথিং বাট দ্য ডিফারেন্ট ভার্সনস অফ দ্য রেজিস্টার ব্রিজ, যেখানে আমরা আসলে একই ফর্মুলেশনটা অ্যাপ্লাই করি। হ্যাঁ, d by q equals to r by s, এগুলো ইনশাআল্লাহ তোমরা প্র্যাকটিক্যাল শিখবে। হ্যাঁ, তখন দেখবা আরো ব্যাপারগুলো আরো ইজি হয়ে যাবে। এবার খেয়াল করো, এর আগেরটা কি ছিল? মানে মজার ব্যাপার দেখো, এর আগেরটা 10 অ্যাম্পিয়ার মাপতে পারবে না, কিন্তু 10 অ্যাম্পিয়ার যাতে নষ্ট না করতে পারে, অর্থাৎ 10 অ্যাম্পিয়ার কারেন্ট ও মাপতে পারবে না, কিন্তু 10 অ্যাম্পিয়ার কারেন্ট যেন ওই যন্ত্রটাকে নষ্ট করে না ফেলতে পারে, এই জন্য আমি বললাম কি পরিমাণ শার্ট। এবার কনসেপ্ট আবার একটু ডিফারেন্ট। এবার হচ্ছে আমরা বলি, দেখো আমরা কি বলি, আমরা বলি যে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, আমরা এই কথাটা বলি অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। আচ্ছা, তার আগে বলি অ্যামিটার কি মাপে বলো? কারেন্ট মাপে। ভোল্টমিটার ভোল্ট মাপে। দুটোই কিন্তু গ্যালভানোমিটার, এবং দুটোতেই শান্ট ইউজ করা হয়, কারণ গ্যালভানোমিটার গুলো আসলে সুবিধি যন্ত্র, এগুলো সূক্ষ্ম যন্ত্র, এগুলো বেশি কারেন্ট পাস হলে এরা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এবার অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, এবারের মানে কি? এবারের মানেটা আমি একটু বলি, খেয়াল করে দেখো। ধরো কথার কথা যে তোমার এখানে একটা গ্যালভানোমিটার, এখানে একটা রোড শান্ট, এটা এই 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 ঠিক। আচ্ছা, বুঝো কি ব্যাপারটা একটু বুঝতে হবে। হ্যাঁ, তাহলে এদিক দিয়ে আপাতত কি যাচ্ছে? IG, এদিক দিয়ে যাচ্ছে IS, আর এদিক দিয়ে যাচ্ছে I। ক্লিয়ার? তো আমরা IG মানে কি? সাধারণভাবে সর্বোচ্চ যে কারেন্ট সে মাপতে পারে, ঠিক আছে? এখন আমরা চাই ও যেটা মাপতে পারে তার n গুণ মাপতে, অর্থাৎ আমরা চাই যদি IG সমান সমান অর্থাৎ খেয়াল করো, আমরা বললাম যে ও সাধারণভাবে যেটা মাপে সেটা ধরো তার মানে কথার কথা যে আসলে তোমার কি বলা গেল যে, আচ্ছা এই ছবিটুকু আগে তো
কি অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ সমান R এবং এটি সর্বোচ্চ আয় প্রবাহ মাপতে পারে। কথার কথা, আয় প্রবাহ মাপতে পারে। এর সাহায্যে এর আয় পরিবাহ পরিমাপ করার জন্য এর সমান্তরালে এস রোধ লাগাতে হবে। আলোচনাটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। আচ্ছা, তারপরও দেখি। মানে ব্যাপারটা হচ্ছে এখন আপাতত সে হচ্ছে তোমার খেয়াল করে দেখো। আচ্ছা, আমার মনে হয় আমি একটা কথা আসলে একটু ভুল বলেছি। আই এম সরি ফর দ্যাট, আই এম ট্রাইং দ্যাট ওয়ার্ডস। সেটা হচ্ছে আমি একটা কথা বলেছি যে আসলে কথাটা হচ্ছে এরকম যে আমি বলেছি যে এই যে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যায়, খেয়াল করে দেখো, এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যায় সে আসলে এটাই মাপে এবং এটাই সে সর্বোচ্চ আসলে ধারণ করতে পারে। কিন্তু বইগুলোতে যেভাবে লিখেছে সেখানে বারবার একটা কথাই বলছে যে, এমনকি আগের প্রশ্নে তোমরা যদি দেখো সেখানে একটা কথা বলছে যে না, আলটিমেটলি ব্যাপারটা আসলে অ্যামিটার সর্বোচ্চ পরিমাপ করতে পারা মানে আসলে যে ওর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যায় ব্যাপারটা তা না। এখন আমি এই জিনিসটা আসলে সত্যিকার অর্থে আমি নিজে একটু আমাকে চেক করতে হবে, কারণ আমার কাছে এই জিনিসটা আসলে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কারণ তোমরা নিজেরা যদি একটু চেক করো, আমরা আগের প্রশ্নটাই খেয়াল করো, আগের প্রশ্নটাই কি ছিল যে ও সর্বোচ্চ ধারণ করতে পারত যা তার থেকে অনেক বেশি 10 অ্যাম্পিয়ার, তাই না? তাহলে 10 অ্যাম্পিয়ার আলটিমেটলি কি হলো, আমরা শার্ট ইউজ করলাম, সেই শার্টের মধ্যে দিয়ে বাকি সব অ্যাম্পিয়ার চলে গেল আর ওর মধ্যে দিয়ে অতটুকুই গেল। এখন ফ্যাক্ট হচ্ছে তাহলে তো ও আসলে অতটুকু মাপলো না, পুরোটা মাপলো না। এখানে একটু কনফিউশন আছে, কিন্তু বইগুলো তো দেখছি এই কাজটাই করেছে। তো আমি ইনশাআল্লাহ আই উইল ফার্দার clarify this confusion. Inshallah, I will try to do it. তো ইনশাআল্লাহ এটা উইথহেল্ড থাকো, বাট আমি সিলেবাসটা ইয়ে করে দিচ্ছি, কমপ্লিট করে দিচ্ছি। হ্যাঁ, এখানে আসলে একই কথাই বলেছে আর কিছু না। মানে তোমার এই দেখো, মানে দেখো খেয়াল করো, তার মানে এখানে আলটিমেটলি ব্যাপারটা এরকমই হচ্ছে, আইজি সমান সমান এস প্লাস তোমার এই দেখো এস প্লাস জি প্লাস এস, এখানে অভ্যন্তরীণ রোধ এটা সমান সমান জি আর জি প্লাস এস ইনটু এন আই। এই যে দেখো এন আই পরিমাণ কারেন্ট যদি মাপতে চাই আর ওর মধ্যে যদি আইজি যায়, আসলে এই কাজটাই করেছে আমরা, যেটা আগে করলাম সেটাই। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে এটা মনে হয় ডিফারেন্ট, আসলে কিন্তু বইগুলোতে সব এই একই আলোচনা করেছে। যাই হোক, তুমি যদি এটা সলভ করো তুমি এই জিনিস পাবা, এস সমান সমান আর এন মাইনাস ওই একই জিনিস ঘুরে ফিরে আমরা যেটা করলাম সেটাই আসলে। আচ্ছা, তো এটাই ছিল আমাদের আসলে সর্বিক আলোচনা। আর আমি কি তোমাদেরকে বোঝাতে পারলাম আমি আসলে এখানে কি বোঝাতে চেয়েছি? আমি আরেকবার বলি। হ্যাঁ, আমাদের বইগুলোতে আমি একটা বই দেখেছি, আমাকে একটু চেক করতে হবে অন্যান্য বিষয়গুলো, একটু অ্যাডভান্স লেভেলের বইগুলো একটু দেখতে হবে ভালো করে বুঝে। আমি যেটা বোঝাতে যাচ্ছি যে কারেন্টটা মাপে কে? গ্যালভানোমিটার না? তো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে সর্বোচ্চ এই পরিমাণ কারেন্ট যেতে পারে, এর মানে তো এর বেশি কারেন্ট মাপতে পারে না, আমার কাছে এটা মনে হচ্ছে, আমি ভুল হতে পারি। আর বইগুলোতে বলেছে সে যদি অনেক বেশি কারেন্ট মাপতে চায় এ নাই, তাহলে আলটিমেটলি কি হবে, তাহলে একটা রোধ দিতে হবে, তাহলে কি হবে ওর মধ্যে দিয়ে ওই আইসি পরিমাণ কারেন্ট দিয়ে যাবে, বাকিটা এর মধ্যে দিয়ে পাস হবে। তাহলে প্রশ্ন হচ্ছে এটা তো শান্টের মধ্যে দিয়ে চলে গেল, তো গ্যালভানোমিটার তো মাপার কথা নয়। ক্লিয়ার?
কিন্তু বইগুলোতে ঠিক এভাবে আলোচনা করেছে। আমি তাহলে এই জিনিসটা আসলে এই প্রশ্নটা আসলে থাকলো সবার মানে সময় যদি জানতে পারো তোমরাও ক্লিয়ার করো সবার সাথে, আমি ইনশাআল্লাহ ক্লিয়ার করবো। সেটা হচ্ছে আসলে এখানে মূল ব্যাপারটা কি হবে, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এর মানে কি এই যে গ্যালভানোমিটার সহ্য করতে পারবে 0.2 অ্যাম্পিয়ার কিন্তু আসলে মাপতে পারবে অনেক বড় অ্যাম্পিয়ার? ব্যাপারটা কিন্তু তাই আমার কাছে মনে হচ্ছে না। আপাতত বইগুলোতে এভাবেই লিখেছে, যেটা আসলে মনে হচ্ছে আসলে গ্যালভানোমিটার যাতে নষ্ট না হয় কিন্তু বারবার বসে পরিমাপ করতে পারে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এটা ইনশাআল্লাহ তোলা থাকলো, ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা ফার্দার পরে আলোচনা করব। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তো ফাইনালি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে নাফিস একবার প্রশ্ন করেছিলাম যে স্যার ভোল্টেজ ডিভাইডার, ভেরি ইজি থিং। তো আমি এটা মুছে দিলাম। আচ্ছা, ভোল্টেজ ডিভাইডার খুবই সহজ, খেয়াল করে দেখো। এই দেখো এখানে আমাদের একটা কারেন্ট ই, হ্যাঁ, এই দেখো এটা R1 আর এটা হচ্ছে R2, ঠিক না? এটা R1 এটা R2, তার মানে এদিকে যদি I পরিমাণ কারেন্ট পাস হয়, তার মানে এখানে যে ভোল্টেজ ড্রপটা হবে, এখানে তুমি একটা গ্যালভানোমিটার রাখো, ও দেখাবে V সমান সমান I R1, I R1। আর এখানে তুমি একটা গ্যালভানোমিটার দেখো, ও দেখাবে V2 সমান সমান I R2, I R2। তার মানে I সমান সমান V1 বাই R1 আর I সমান সমান V2 বাই R2। ওকে, V1 by R1 সমান সমান V2 by R2, so V1 is to V2 সমান সমান R1 is to R2। This is called voltage divider rule. Very easy thing, voltage divider rule হচ্ছে এটাই, অর্থাৎ ভোল্টেজ ড্রপ হবে which is proportional to the value of the resistance। তো মাই ডিয়ার অল, আসলে এটাই হচ্ছে ছিল আমাদের সিলেবাসের সবকিছু অংশ। ইনশাআল্লাহ we have tried to cover every aspect। এবং আমার কাছে মনে হয় যে আমি একটু আগে যে কথাটা বললাম আমি আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে একটা প্রশ্ন তোলা থাকলো। প্রশ্নটা হচ্ছে এই, আমি আবার বলছি যে গ্যালভানোমিটার যাতে নষ্ট না হয় এই জন্য আমরা শান্ট ব্যবহার করি, কিন্তু বইগুলোতে সব আলোচনা হচ্ছে এভাবে যে নষ্ট হওয়ার ব্যাপারটা আর এসেছে, সাথে এটাও এসেছে যে একটা গ্যালভানোমিটার সে সর্বোচ্চ 0.2 অ্যাম্পিয়ার সহ্য করতে পারে, সে কিভাবে 10 অ্যাম্পিয়ার মাপবে, এভাবে প্রশ্নগুলো এসেছে। কিন্তু আমরা দেখছি যে বারবার মাপার ব্যাপারটা আর আসে না, যেটা হয় যে শান্ট দিয়ে বাকি 9.8 অ্যাম্পিয়ার বের হয়ে যায় শান্ট দিয়ে, তাহলে তো প্রশ্ন হচ্ছে সে তো আসলে মাপলো না, সে তো জাস্ট প্রোটেক্টেড হলো, কিন্তু মাপা কি হলো, এই প্রশ্নটা তোলা থাকলো। হ্যাঁ, যদিও বইগুলোতে বলছে যে ওইভাবে আলোচনা করে নাই, ইনশাআল্লাহ এটা আমরা ফার্দার আমি একটু বইপত্র ঘেটে তোমাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো যেটা ছিল আমাদের, সো উই হ্যাভ ফিনিশড আলহামদুলিল্লাহ থার্ড চ্যাপ্টার। দেখো যদি এখন কারো কোনো প্রশ্ন থাকে, আমরা প্রশ্নটা একটু দেখি, যদি কোনো প্রশ্ন থাকে কারো কাছে। তো মানে মনে হচ্ছে প্রশ্ন নাই, পাচ্ছি না। আর থাকলেও ইনশাআল্লাহ পরে আলোচনা করা হবে। তো মাই ডিয়ার অল, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমাদের আবার দেখা হবে আগামী সোমবার, আমাদের ঠিক দুটো সময় দেখা হবে, আর ইনশাআল্লাহ আমরা ফোর্থ চ্যাপ্টার শুরু করব। তো টিল দেন সবাই ভালো থেকো, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।